वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা আজকে ৮৩তম পাঠ ও আলোচনা। মাঝে আবার ২টি সপ্তাহ গ্যাপ হলো, তো আমরা আগে ৮২তম পাঠ ও আলোচনাতে যে ১০০তম সর্গ অযোধ্যাকাণ্ডের সেইটি পাঠ ও আলোচনা হচ্ছিল। কচ্চিৎ সর্গ। কচ্চিৎ সর্গ মানে যেখানে ভরত এবং রামের মিলন হয়েছে এবং সেই মিলনের পরে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে শ্রীরাম এবং ভরতের মধ্যে যে অনুরাগ, সেই অনুরাগ, প্রেম ইত্যাদি আমরা লক্ষ্য করেছি, আমরা আলোচনা করেছি সেগুলি, যে একে অপরকে আলিঙ্গন করছেন ইত্যাদি। তারপরেই শ্রীরাম তিনি ভরতকে পরপর প্রশ্ন করছেন। আমরা বলেছিলাম যে ৫০০টার বেশি প্রশ্ন রয়েছে। ভগবান যখন অবতার রূপে আসেন, গীতাতেও বলছেন ভগবান যে তিনি এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারেন না। প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য কর্মে ব্যাপৃত থাকেন। কারণ তিনি যদি না করেন কর্ম, তাহলে আমরা সাধারণ মানুষরা তাকে অনুসরণ করে অকর্মণ্য হব। সেই জন্য শ্রীরাম তিনি বনবাসে রয়েছেন, তিনি তপস্বীর বেশে রয়েছেন, কিন্তু সেখানে যখন ভরত এসেছেন, সঙ্গে সঙ্গে রাজ্যের প্রতি তথা রাষ্ট্রের প্রতি বা রাজার প্রতি কর্তব্য থেকে, যেহেতু তিনি বয়সে জ্যেষ্ঠ, সেই জন্য তাঁর কর্তব্যবোধ থেকে তিনি ভরতকে এই প্রশ্নগুলি করছেন। এবং এই প্রশ্নগুলির মধ্যে অবতারের যে অবতার কার্যের আভাস আমরা এই প্রশ্নগুলির মধ্যে পাচ্ছি। আমরা আগের দিন প্রায় ১২টি মতো প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব। ভেবেছিলাম মূল যেগুলি সেগুলি আলোচনা করব। সবকটার বিস্তারিত আলোচনা হয়তো বা সম্ভব নয়, কিন্তু পরপর দেখতে দেখতে মনে হচ্ছে যেন প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বা প্রশাসনিক
কার্যক্ষমতা, কার্যদক্ষতা, কার্যের প্রণালী, এগুলি যখন আমরা দেখি, তার মধ্যে এই সমস্ত প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা যে তত্ত্ব কথাগুলি, কোথাও তার ঝলক আমরা পাই, আমরা পাবো আলোচনার মধ্যে, কোথাও সেই তত্ত্বেও হারিয়ে যাওয়া, অর্থাৎ যে গ্লানি, ধর্মগ্লানি আমরা ভুলে গিয়েছি, তার অভাব, দুটি আমরা পাব। বর্তমান প্রশাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদির মধ্যে সেই তত্ত্ব কথাগুলির যে ছাপ রয়েছে, বা সেই তত্ত্ব কথাগুলি থেকেই ওই তত্ত্বগুলি যে আজকে কার্যে পর্যবসিত হয়েছে, সেটিও যেমন বুঝব, তেমনি সেই তত্ত্ব বা তত্ত্বজ্ঞানের অভাব দুটি আমরা একসঙ্গে পাব। আমরা আগের দিন যে অবধি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে তিনি জিজ্ঞাসা করছেন 11 নম্বর প্রশ্নে যে তুমি সকলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করছো কিনা। দেবগণ, পিতৃগণ, ভৃত্যগণ, এদেরকে যথাযথ সম্মান। দেবগণের যে সম্মান ব্রাহ্মণগণ, বয়োজ্যেষ্ঠদের, সেরকম ভৃত্যদের দিলে চলবে না। যাকে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন, শ্রী শ্রী মা সারদা দেবীও বলছেন, যার যা সম্মান তাকে সেটি দিতে হয়। না হলে ব্যক্তিগত এবং ব্যষ্টি এবং সমষ্টি দুটি জীবনেই আমাদের তার ফল ভোগ করতে হয়। তারপরে শ্রীরাম জিজ্ঞাসা করছেন 12 নম্বর প্রশ্নে যে তুমি যারা অর্থশাস্ত্রে পারদর্শী তাদেরকে, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করছো কিনা। অর্থশাস্ত্র এবং রাষ্ট্রনীতি যারা ঠিক করেন দেশের, রাষ্ট্রের, তাদের প্রতি তুমি সম্মান প্রদর্শন করছো তো। তা না হলে তাদের কাছ থেকে তুমি ঠিক ঠিক পরামর্শ পাবে না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় আমরা দেখি বিউরোক্র্যাট বলে একটা কথা আমরা ভাবি। আমলা যারা যারা ক্ষমতাসীন বা প্রশাসনের একদম ঊর্ধ্বে যারা থাকেন, মন্ত্রী ইত্যাদিরা, তাদেরকে পরামর্শ দেন এবং তাদের সঙ্গেই আলোচনা করেই বড় বড় সিদ্ধান্তগুলি নেওয়া হয়। তো যারা এই পরামর্শ দিচ্ছেন তাদের প্রতি তুমি সম্মান প্রদর্শন করছো কিনা। তারপরে যাদেরকে তুমি মন্ত্রী পদে নিযুক্ত করছো তারা যোগ্যতা সম্পন্ন তো, তাদের যোগ্যতা রয়েছে তো। কি যোগ্যতা থাকা উচিত মন্ত্রীদের? বলছে তারা বীর হবেন, শাস্ত্রজ্ঞ হবেন, জিতেন্দ্রীয় হবেন, সদ্বংশজাত এবং ইঙ্গিত মাত্রই যিনি সব বুঝে নেওয়ার ক্ষমতা সম্পন্ন। সব কিছু বিস্তারে বলার দরকার নেই, ইঙ্গিতেই যাতে বুঝে যাবে। ছোট্ট একটি কথার মধ্যেই বলে দেন, ইঙ্গিতজ্ঞাশ্চ। আমরা একদম অযোধ্যা বর্ণনা যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে এই মন্ত্রী এবং কর্মচারী এরা সব ইঙ্গিতজ্ঞ। সব সময় সব কথা খুলে বলা, বিস্তারিতভাবে বলা সম্ভব হয় না, তো ইঙ্গিতে তারা বুঝতে পারবে। তাদেরকে তুমি মন্ত্রী পদে নিযুক্ত করছো কিনা। মন্ত্রীদের এত কিছু গুণ থাকা উচিত, বর্তমান অবস্থার সঙ্গে যেটি একেবারেই মিল খায় না। এবং বলছে এর অন্যথা হয় না তো। অর্থাৎ এই গুণগুলি যাদের নেই, অর্থাৎ যারা যারা স্বার্থান্বেষী, তাদেরকে কখনো মন্ত্রী করো না তো। নিজের স্বার্থ দেখবে, দেশের স্বার্থ দেখবে না, রাজার স্বার্থ দেখবে না, প্রজাগণের স্বার্থ দেখবে না, এমন লোককে তুমি মন্ত্রী করো না তো, করা উচিত নয়। মন্ত্রী কাদের করা উচিত? ওই গুণগুলি বলার পরে বলছেন যারা নির্লোভ, পরার্থপর, অপরের প্রতি সেবা পরায়ণ, সেবা ভাব এইটি থাকা উচিত। সেবা করার জন্যই আমার পদপ্রাপ্ত হয়েছে, সুতরাং আমি যে কোনো পদেই আসীন থাকি না কেন সেটি সেবা করার জন্য আমাকে দেওয়া হয়েছে। এই ভাব যাদের মধ্যে রয়েছে তাদেরকেই মন্ত্রী করা উচিত, তারাই মন্ত্রী হওয়ার যোগ্য।
পরে বলছেন এটা একেবারে এই কয়েকটি প্রায় এই 12 নম্বর থেকে 25 প্রায় 13টি প্রশ্ন করছেন শ্রীরাম। তার মধ্যে ছোট ছোট প্রশ্ন কয়েকটি রয়েছে। এটি একেবারে প্রশাসন সম্বন্ধিত, প্রশাসন কিভাবে চালাতে হয়, শাসন কিভাবে রাজার চালানো উচিত সেই সম্বন্ধে বলা হচ্ছে। এরপরে বলছেন যে গোপনীয়তা রক্ষা, অর্থাৎ যাদের তুমি অমাত্য বা মন্ত্রী করছো তারা গোপনীয়তা রক্ষা করছে কিনা। গোপনীয়তা রক্ষা করা হচ্ছে প্রশাসনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শাসক বা রাজা তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি গোপন থাকা উচিত, তা না হলে সেটি ফলপ্রসূ হবে না। এই গোপনীয়তা রক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই সিদ্ধান্ত রাষ্ট্রের পক্ষে মঙ্গলকর হওয়া উচিত। তো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কিনা। আমাদের দেশের অনেক সিদ্ধান্তের পেছনে ইদানিংকালের বা আগের আমরা দেখেছি যে সঠিক গোপনীয়তা রক্ষা করা হলে সেইটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য। তো এই গোপনীয়তা রক্ষা করা একটি দরকার, একটি গুরুত্বপূর্ণ। তারপরেই বলছেন হঠাৎ করে এরই মাঝখানে মন্ত্রী বা অমাত্যদের যোগ্যতার মাঝখানে রাজার গুরুত্বপূর্ণ, রাজার নিজের পক্ষে দুটি গুণ বা দোষ, গুণ থাকা উচিত বা দোষ থাকা উচিত নয়, সেই দুটির কথা বলছেন যে তুমি অসময়ে নিদ্রা যাও না তো। অর্থাৎ নিদ্রা হচ্ছে তমগুণের প্রতীক। তমগুণের বশীভূত হলে নিদ্রা আসে। রাজার মধ্যে তমগুণের আধিক্য থাকা কাম্য নয়। তিনি সত্য এবং রজ এই দুই গুণের ভারসাম্য রক্ষা হবে, তা রক্ষিত হবে তার চরিত্রের মধ্যে, এইটি কামনীয়। তো তুমি অসময়ে নিদ্রা কামনা করো না। তো কচ্চিৎ নিদ্রাবশম না এসি কচ্চিৎ কালে অববুদ্ধ্যসে। তুমি যথাসময়ে নিদ্রা থেকে ওঠো তো। তার মানে যার মধ্যে তমগুণের প্রাবল্য থাকবে না তিনি ঠিক সময়ে নিদ্রায় যাওয়া এবং নিদ্রা ত্যাগ, শয্যা ত্যাগ করা। যথাসময়ে নিদ্রাভঙ্গ হচ্ছে তো। এবার যথাসময়টি কি তারপরেই বলছে কচ্চিৎ চ অপররাত্রেষু চিন্তয়সি অর্থনৈপুণ্যম। বলছে তুমি শেষ রাত্রে উঠে অর্থের চিন্তা করো তো। অর্থাৎ অর্থশাস্ত্র মতে শেষ রাত্রে, অর্থাৎ ওই 2 থেকে 3টে ব্রাহ্ম মুহূর্তের আগে, ওই সময়টিতে অর্থচিন্তা, অর্থাৎ অর্থশাস্ত্র, অর্থচিন্তা মানে আমার অনেক টাকা হবে সেরকম নয়, অর্থশাস্ত্র পাঠ করা। অর্থশাস্ত্রের যে অর্থ, দেশের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে কীভাবে সমৃদ্ধ করা যায় যাতে আছে সেটি হচ্ছে অর্থশাস্ত্র। তো ওই সময় অর্থশাস্ত্র পাঠ করা। টিকাকার বলছেন অপররাত্রেষু রাত্রি পরভাগেষু, অর্থাৎ নিদ্রা হয়ে যাওয়ার পরে ভাগটি অর্থ নৈপুণ্যম অর্থ সম্পাদনম রীতিম চিন্তয়সি বিচারয়সি। যে অর্থ সম্পাদন কিভাবে করা যায়, সেই অর্থ সম্পন্ন রাষ্ট্রকে কিভাবে গড়ে তোলা যায় তার জন্য অর্থশাস্ত্রের আলোচনা করা উচিত। সুতরাং রাজার নিজের পক্ষে নিদ্রা অত্যন্ত কম। আমরা শ্রীরামের জীবনে, রাম যে বলছেন মানে রামের নিজের মধ্যে সেই গুণগুলি রয়েছে। আমরা শ্রীরামের দিন যাপন যে এই বনবাসে আসার পরে লক্ষ্য করেছি, তার মধ্যে তিনি তাহলে ওই সমস্ত চিন্তাগুলি করতেন যে রাত্রে যথাসময়ে নিদ্রা যাওয়া, শেষ রাত্রে উঠে অর্থশাস্ত্র পাঠ করা, তারপর আবার যথাসময়ে গায়ত্রী ইত্যাদি আধ্যাত্মিক অভ্যাস যেগুলি আহ্নিক ইত্যাদি করা, সেগুলি তিনি করতেন। মানে মাত্র কয়েক ঘন্টা তিনি নিদ্রা যেতেন। মূল কথা হচ্ছে যে রাজা রাষ্ট্রের প্রতি একেবারে সমর্পিত মনোভাবাপন্ন হবেন, তার নিজের জন্য তিনি কিছু ভাববেন না। সেই ভাব যদি হয় তবেই এই গুণগুলি রাজার মধ্যে আসবে। যে আমি রাজা হয়ে গেছি, কি আমি মন্ত্রী হয়ে গেছি, সেই জন্য অনেক রাত্রে অবধি সময়ে ঘুমাবো না, সময়ে নিদ্রা যাব না, আর সকালবেলা 9টা-10টার আগে ঘুম ভাঙবে না, নিদ্রা থেকে উত্থিত হব না, এমন নয়।
ঠিক সময়ে নিদ্রা যাওয়া এবং ঠিক সময়ে নিদ্রা ভঙ্গ করে উঠে যথাসময়ে যথাকাজ করা, এটি রাজার নিজেরও দরকার। তারপরেই বলছেন, এবার তিনি মন্ত্রীদের গুণ নিয়ে বলছেন যে রাজকার্য সম্বন্ধীয় যে সমস্ত মন্ত্রণা, সেগুলি তুমি একা করো না তো? অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ে যে আলোচনা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও না তো? অথবা সবার সাথে আলোচনা করো না তো? দুটোই ডেঞ্জারাস, দুটোই বিপদ, দুটোতেই। একা আলোচনা করলেও ভুল হতে পারে, সবাইকে বললে তার কোনো অর্থ থাকে না, সেটি সকলের জন্য হয়ে যায়, তার মধ্যে কোনো গোপনীয়তা থাকে না। সুতরাং গোপনীয়তা রক্ষা করা, অর্থাৎ যারা বিশ্বস্ত মন্ত্রী, কচ্চিত্তে মন্ত্রিত মন্ত্র রাষ্ট্রম না পরিধাবতী, যদি তুমি সকলের সঙ্গে আলোচনা করো তাহলে রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে আলোচনা তোমরা করছো সেটি ভেস্তে যাবে। সুতরাং গোপনীয়তা রক্ষা করা, মন্ত্রগুপ্তি বলা হয়, পরে আরেক জায়গায় বলা হবে, যে যাদের নিয়ে আলোচনা করা উচিত তাদের সঙ্গেই শুধুমাত্র আলোচনা করা, গোপনীয়তা রক্ষা করা, তবেই ঠিক ঠিক কাজগুলি হবে। তিনটে জিনিস একসঙ্গে বলে দিলেন, যে একা আলোচনা করা নয়, সকলের সঙ্গে নয়, যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনা করা এবং সেই আলোচনার গোপনীয়তা রক্ষা করা, এটি দরকার। আর কি বলছেন, যে রাজার যে সমস্ত সিদ্ধান্ত সেগুলি যখন বাস্তবে রূপ নেবে তার জন্য ঠিক যতটুকু সময় দেওয়া উচিত ঠিক ততটুকু সময় দেওয়া, তার থেকে দেরি করা উচিত নয়। বলছেন, কচ্চিৎ অর্থম বিনিশ্চিত্য লঘুমূলম মহোদয়ম, যে কোনো একটি ছোট কাজ সেটি শুরু করার পরে, আরম্ভ করার পরে সেটি যথাসময়ে তাকে ক্ষিপ্রম আরভসে কর্ম না দীর্ঘয়সি রাঘব, সেটির জন্য ঠিক যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় দেওয়া উচিত, দীর্ঘসূত্রিতা নয়। দীর্ঘসূত্রিতা ত্যাগ করে সেই কার্য সম্পন্ন করা উচিত। বর্তমানে দুটি দিকই, আমি বারবার বলছি, দুটি দিকই আছে। কোনো কোনো কাজ আমরা দেখি ঠিক সঠিক সময় সম্পন্ন হয়, কোনো কোনো সময় ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল, তারপর বছরের পর বছর কেটে গেল, কিছু হচ্ছে না। দুটি দিকই আছে, আবার হচ্ছে, সবটাই নেতিবাচক নয়, ইতিবাচক দিকও আছে। তো এখানে আমার কথা কিছু বলছি না, রামায়ণে যা কথা, যে রামজি যা বলছেন সেই কথাই বলছি, আলোচনা করছি। দীর্ঘসূত্রিতা ত্যাগ করা। এখন দীর্ঘসূত্রিতার অনেক কারণ থাকে, কেন দেরি হয় তার মূল কারণ হচ্ছে যিনি প্রশাসক, যিনি রাজা মন্ত্রী, বা যিনি ওই কাজটির জন্য যার দায়িত্ব, যিনি দায়িত্ববান, যাকে দেওয়া হয়েছে, তার সদিচ্ছার ওপর সব থেকে বেশি নির্ভর করে। বাকি যে কোনো কাজে নামলে আমাদের সুবিধা অসুবিধা সব থাকে, বাধা তো সবসময় থাকে, কিন্তু যিনি ওই কার্য সম্পন্ন করার জন্য দায়িত্ব সম্পন্ন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এবং তার সদিচ্ছা, সেইটি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ। তার যদি সদিচ্ছা থাকে তাহলে সেটা সময় সম্পন্ন হয়। তো বলছেন দীর্ঘসূত্রিতা ত্যাগ। তারপরে কি বলছেন, এটি হচ্ছে 24 নম্বর। 23 নম্বর বলছেন, যে সমস্ত কাজ শুরু হয়েছে সেইগুলি আরম্ভ হয়ে গেছে শেষের পথে, জনগণকে জানানো হচ্ছে তো, অর্থাৎ তুমি যে কাজ করছো, বা এটা তো সেবামূলক কাজ, রাজা সেবা করবে, সুতরাং সেই পার্টিকুলার যে কাজটি, সেই কাজটি যে চলছে সেটি শেষের পথে, সেটি জনগণকে জানানো হচ্ছে তো। অর্থাৎ কাজ যখন একেবারে শেষ হয়ে আসছে, যখন সেটি যে কোনো একটি পরিষেবা, সেটা যখন জনগণের কাছে পৌঁছাবে, ঠিক তার আগে জনগণকে জানানো, আগেই জানিয়ে দিচ্ছ না তো। কচ্চিন্নু সুকৃতান্যেব কৃতরূপানি বা পুনঃ বিদুস্তে সর্বকার্যানি না কর্তব্যানি পার্থিবাহ। অর্থাৎ যখন কোনো একটা পরিষেবামূলক কাজ শুরু হয়েছে, সেই কাজটি যখন কিছুটা এগিয়ে এসে প্রায় অর্ধেকের বেশি অন্তত সম্পন্ন হয়েছে, বা শেষ হওয়ার ঠিক আগে, সমাপ্ত হওয়ার আগে,
জনগণকে জানানো হচ্ছে তো? কারণ জনগণকে না জানালে জনগণ জানবেন না, প্রজাদেরকে না জানালে তারা জানতে পারবেন না। কিন্তু আগেই জানানো হচ্ছে না তো, অনেক আগেই জানিয়ে দিলে সেটি পণ্ড হয়ে যেতে পারে। এইটিকে মন্ত্রগুপ্তি বলা হয়, অর্থাৎ এখানেও গোপনীয়তা রক্ষা করা এবং সঠিক সময়ে সেটিকে প্রজাদের মধ্যে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে কর্তব্য। সেই জন্য পরের প্রশ্নেই বলছেন, তুমি মন্ত্রগুপ্তি রক্ষা করছো তো? অর্থাৎ যে কোনো কার্য সিদ্ধির জন্য সঠিক সময়ে সেটিকে শুরু করা, আরম্ভ করা, দীর্ঘসূত্রিতা না করা, সেই কার্য সম্পন্ন হবার ঠিক আগের মুহূর্তে প্রজাগণকে ঠিকভাবে তাকে জানা, প্রজাদেরকে সেই ব্যাপারে অবহিত করা, আগে অবহিত করা নয়, এবং সেই সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করে সেটিকে একেবারে প্রস্তুত করা। এইটি হচ্ছে গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যোগঃ কর্মসু কৌশলম, কৌশলে কাজ করা। সেই কৌশল তুমি, মোদ্দা কথা এইটি যে তুমি সেই কৌশল অবলম্বন করছো তো? সেই কৌশল যদি তুমি অবলম্বন করো তাহলেই কাজ ঠিক সম্পন্ন হবে, কার্য ঠিক সম্পন্ন হবে। তারপরে আবার তিনি আসছেন যে এই যে মন্ত্রী বা কর্মী বা তোমার পারিষদ যারা, তাদের যোগ্যতা কীরকম হওয়া উচিত। বলছে, খুব সুন্দর বলছেন এখানে, যে তুমি সহস্র মূর্খ ব্যক্তির পরিবর্তে একজন পণ্ডিত ব্যক্তিকেই গুরুত্ব দিচ্ছ তো? অর্থাৎ তোমার চারপাশে যারা রয়েছে, যারা তোমাকে মন্ত্রণা দিচ্ছে, তারা যথাযথ জ্ঞান সম্পন্ন তো, মূর্খ নয় তো? যদি তারা মূর্খ হয় তাহলে তারা যেরকম বলবে সেই অনুযায়ী তুমি যদি কাজ করো, লোকের কাছে পরিহাসের পাত্র হবে আর তোমার পদমর্যাদার অপমান হবে। সেরকম করছো না তো? বলছেন কচ্চিৎ সহস্রৈহি মূর্খাণাম একমিচ্ছসি পণ্ডিতম। বলছেন সহস্র মূর্খের থেকে একজন প্রাজ্ঞ শ্রেয়। এটি একটি কথা আছে, শতানামপি মূর্খানাম প্রাজ্ঞে একো বিশিষ্যতে। যদি 100 জন মূর্খ থাকে, একজন প্রাজ্ঞ থাকে, তাহলে আমাদের এই একজন প্রাজ্ঞ বা পণ্ডিত ব্যক্তিকে নির্বাচিত করা উচিত বা তাকে কাজে লাগানো উচিত। ওই 1000 মূর্খ দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং তুমি ঠিক যারা বিদ্বান, যারা মহৎ, যারা পণ্ডিত, সেই রকম ব্যক্তিদের থেকে পরামর্শ নিচ্ছ তো? অনেক সময়েতেই এই ব্যাপারটায় আমরা মেনে চলি না, এটির সঙ্গে আমরা আপোষ করে নিই। সব জায়গায় সংখ্যাগুণ দেখাটা উচিত নয়, যে মূর্খের সংখ্যা বেশি বলে 100 জনের মূর্খতার, 100 জন মূর্খ ব্যক্তির যে যদি তাদের সব বুদ্ধিটাকে যোগফল করা হয়, সেটা কখনোই একজন পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্যের সমান হবে না। কিন্তু সেই পণ্ডিত ব্যক্তি যথাযথ পণ্ডিত হতে হবে এবং কারা মূর্খ কারা পণ্ডিত সেইটি বিচার করার জন্য রাজার নিজের বিচক্ষণতা থাকতে হবে। এমন নয় কোনো অন্য কারণে যিনি সত্য যিনি পণ্ডিত তাকে মূর্খের দলে ফেলে দিলাম আর কোনো একটি মূর্খোত্তমকে পণ্ডিতের দলে বসিয়ে দিলাম, সেটি নয়। সুতরাং রাজাকে নিজে বিচক্ষণ হতে হবে। রাজা নিজে সৎ হলে, তার মধ্যে সদিচ্ছা থাকলে, তার মধ্যে সেবা ভাব থাকলে তবেই এই গুণগুলি অন্যের মধ্যে তিনি খুঁজে পাবেন, তা নাহলে উল্টোটি হবে। তো এখানে বলছেন যে শতানামপি মূর্খাণাম প্রাজ্ঞ এক বিশিষ্যতে। 100 জন মূর্খ ব্যক্তির থেকে একজন পণ্ডিত ব্যক্তি, তাকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ যখন প্রয়োজন আসে, যখন কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন আসে, সেটা বিপদ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন পণ্ডিত ব্যক্তিরাই কাজে আসে। আমরা এরকম অনেক উদাহরণ, ছোট গল্প পাই যে যখন একদম হঠাৎ করে কিছু একটা দরকার, তখন পণ্ডিতদের থেকে মত না নিয়ে যদি মূর্খদের থেকে মত নেওয়া হয়, তাহলে সেই শাসক বা প্রশাসক তাকে চরম দুর্গতিতে পড়তে হয়। সুতরাং যারা তোমার পারিষদ, তারা পণ্ডিত হবেন, অন্ততপক্ষে তারা দক্ষ হবেন, সুদক্ষ হবেন। এরপরে বলছেন তাহলে সেই সুদক্ষ যারা হবেন তাদের গুণ কি হওয়া উচিত। বলছেন মেধাবী শূরো দক্ষ বিচক্ষণঃ
রাজানাম রাজপুত্রম বা প্রাপয়েন মহতীম শ্রিয়ম। তারা বীর হবেন, শূরবীর, তারা মেধাবী হবেন, দক্ষ হবেন, বিচক্ষণ হবেন। তাঁরা যদি রাজার আশেপাশে থাকে, তাঁরা যদি রাজাকে বা প্রশাসককে পরামর্শ দেয়, তবে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করবেন। সুতরাং এটি দুদিক দিয়ে, রাজাকে হতে হবে ওই রকম, তবেই রাজা ওরকম লোক খুঁজে পাবেন। যে যেমন তার পছন্দ সেই রকমই হয়, তার পছন্দ দেখেই তার চরিত্র আমরা অনুধাবন করতে পারি। সুতরাং রাজা এবং তার যারা পারিষদ, দুজনকেই, এই দুজনের মধ্যেই কিন্তু এই গুণগুলি থাকতে হবে। তারপরে বলছেন যে এই যে কর্মী যারা কাজ করবেন, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ দেওয়া। সেখানে অন্য যোগ্যতা একমাত্র মানদণ্ড হতে হবে। সে কেউ পরিবার থেকে আসছে, তার পরিবারের কেউ বড় কোনো পদে আছে কিনা, বা তার পরিবারের কোনো বড় ব্যক্তির তার প্রতি সহমর্মিতা আছে বলে, বা সে কোন জাতি থেকে উঠে আসছেন, কোন রাজ্য থেকে উঠে আসছে, তার ভাষা কি, এইসব নয়, তার বর্ণ কি, তার যোগ্যতা আছে কিনা, সেইটি মূল দরকার। কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। কচ্চিৎ মুখ্যা মহৎস্বেব মধ্যমেষু চ মধ্যমাঃ জঘন্যাশ্চ জঘন্যেষু ভৃত্যাস্তে তাত যোজিতাঃ। বলছেন যেখানে মুখ্যা মহৎস্বেব, মুখ্য কাজ যেখানে, যেটি খুব বড় বৃহৎ কাজ, সেখানে উত্তম যারা, একেবারে পারদর্শী, বেস্ট যেটাকে আমরা বলি, সর্বোত্তম, তাদেরকে সেই কাজের দায়িত্ব দেওয়া উচিত, 1 নম্বর। দ্বিতীয় কি, মধ্যমেষু চ মধ্যমাঃ, যারা মাঝামাঝি, মধ্যম গোষ্ঠী, মোটামুটি করে, একদম শ্রেষ্ঠ নয়, একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তাদেরকে ওই মধ্যম মানের কাজ দিতে হবে। আর জঘন্যাশ্চ জঘন্যেষু ভৃত্যাস্তে তাত যোজিত, আর যারা একেবারে নিকৃষ্ট মানের সাধারণ কাজ করতে পারে, যারা হয় নিকৃষ্ট মান কি, কোনো কাজ নিকৃষ্ট নয়, এটি বুঝতে হবে। আবার কোনো কাজ ছোট নয়, স্বামীজি বলছেন। তার নিকৃষ্ট মানে কি, মানে সাধারণ, তুলনামূলকভাবে সাধারণ। সেই সাধারণ কাজগুলিকে করার জন্য যাদের যোগ্যতা রয়েছে, তাদেরকে সাধারণ কর্মী, অর্থাৎ অধম বলা যায় না, কিন্তু কাজের তুলনার হিসাবে বলা হচ্ছে। এখন উদাহরণস্বরূপ আমরা যখন দেখি রাস্তায়, আমাদের যখন রাজপথ নয়, মানে মেন রোড যেটা আমরা বলি, রাস্তায় যখন কাজ হয়, যে কর্মীগুলি, যে শ্রমিক যারা একেবারে রাস্তাতে ওই গর্ত বোঝাচ্ছেন, একেবারে ওই লেভেলে নেমে গিয়ে কাজ করছেন, তাদেরকে যদি এখন বলা হয় তুমি আচ্ছা রাস্তাটার জন্য একটা ভালো প্ল্যান বানাও তো, পারবে না। কারণ তাদের বুদ্ধির সেই বিকাশ হয়নি যাতে কিনা তারা ওই উচ্চ মার্গের কাজ করতে পারেন। আবার উল্টো দিকে যিনি ওই প্ল্যান করছেন, যাকে আমরা ইঞ্জিনিয়ার বলছি, সেই ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় তুমি সকালবেলা প্রত্যেক দিন 8টার সময় গিয়ে 8টা থেকে বিকেল 3টে অবধি বা বিকেল 2টো অবধি সমানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো অন্যান্য শ্রমিকদের সঙ্গে, সে পারবে না। কারণ সে ওটাতে অভ্যস্ত নয়, সে তার বুদ্ধির বল। সুতরাং কাজ যদি ঠিক করে করতে হয়, তাতে যার বুদ্ধিবল আছে তার বুদ্ধি নিতে হবে, যার দৈহিক বল আছে তার দৈহিক বল নিতে হবে, এইটির সংমিশ্রণ নিয়ে কাজ করতে হবে। সুতরাং যে ইঞ্জিনিয়ার, যে ওই রাস্তাটার জন্য প্ল্যান করছে, সমস্ত যে তালিকা তৈরি করছে যে কিভাবে কাজটি করতে হবে, তারপরের ধাপে যারা সেই ইঞ্জিনিয়ারের থেকে মত নিয়ে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শ্রমিকদেরকে দিয়ে করাচ্ছেন, মধ্যমবর্গ, আর যারা শ্রমিক একেবারে সেই কাজটিকে একদম নিম্ন স্তরে বা একদম যাকে বলে ডাউন টু দ্য আর্থ, একদম ওই স্তরে নেমে গিয়ে কায়িক পরিশ্রম দ্বারা যারা সম্পন্ন করছে, এই তিন যে ধরনের কর্মী, তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত, তবেই সেই কার্যটি ঠিক করে সম্পন্ন হবে। তা না হলে সব উল্টোপাল্টা হয়ে যাবে।
আমাদের আজকের দিনে যখন আমরা বিভিন্ন জায়গায় সরকারি কাজকর্ম দেখি, আমরা তার মধ্যে যে অভাবগুলি দেখি তার একটি কারণ এইটি যে যার যা গুরুত্ব, যার যা যোগ্যতা থাকে, যদি সেই অনুযায়ী দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটি কাজ সম্পন্ন করাবে। আবার বলছি যে এগুলি কোনোটি আমার ব্যক্তিগত মত নয়, এখানে শ্রীরামচন্দ্র যা বলছেন সেটি বলা হচ্ছে। আর বর্তমানের সঙ্গে তুলনা করার কারণ এইটি, কোনো নেতিবাচক বার্তা দেওয়ার জন্য নয়, কিন্তু আমাদের জানা উচিত যে এইভাবে কাজ করা উচিত। সব জায়গায় যে কাজগুলো খারাপভাবে হচ্ছে তা নয়, অনেক বড় বড় কাজ হচ্ছে আজকের দিনে, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সহায়তায় অনেক বড় বড় কাজ হচ্ছে, কিন্তু ওই কার্য কীভাবে করতে হয় তার যে এত বিস্তারিতভাবে শ্রীরামচন্দ্র বলেছেন, আমরা অনেকেই এটা জানি না যে তিনি এত পার্টিকুলার, এক একটা কাজ কীভাবে করতে একদম পুরো বলছেন, ভেঙে বলছেন, যাকে সংস্কৃত ভাষার এটি সব থেকে মাধুর্য, ছোট্ট কথার মধ্য দিয়ে এত অর্থ, এত গভীর অর্থবহ, সেই জন্য এটি আমাদের জানা উচিত। আর কি বলছেন যে তারপরে বলছেন, তো তাহলে এগুলো এখানে কর্মীদের গুণ, মূলত কর্মীদের গুণ নিয়ে কথা হচ্ছে। আমরা বলেছিলাম যে 25 নম্বর যে অবধি সেটি ছিল প্রশাসন, তারপরে এই 25-এর পর থেকে প্রায় 28, 29, 30 অবধি সেখানে কর্মীদের কি গুণ হওয়া উচিত সেইটি বলছেন। আবার ফিরে এসে বলছেন যে তুমি যাদেরকে মন্ত্রী করছো, যাদেরকে প্রশাসনে বসাচ্ছ, তাদের কি গুণ হওয়া উচিত, তাদের কতগুলি বিশেষ গুণ থাকা উচিত। সেই গুণগুলি কি কি বলছে, আমাত্যান উপধাতীতান পিতৃপৈতামহান শুচিন শ্রেষ্ঠান শ্রেষ্ঠেষু কচ্চিৎ ত্বম নিয়োজয়সি কর্মসু। যারা অমাত্য মন্ত্রী হবে তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ গুণ থাকা দরকার। সেটি কি না, তারা ছলনা করবেন না। শুচিন, অমাত্যান উপধা অতীতান। উপধা অতীতান দুটি জিনিস আছে, একটি হচ্ছে উপধা আর একটা হচ্ছে অতীতান। উপধাটা কি না, যারা কখনো ছলনার শিকার হবেন না। টিকাকার খুব সুন্দর বলছেন গোবিন্দরাজ যে রাজারা তার মন্ত্রী বা ওই কর্মীদেরকে পরীক্ষা করতেন কীরকম হবে, তাদের কাছে গবাদি পশু, বস্ত্র, স্বর্ণ অলংকার ইত্যাদি পাঠিয়ে তাদের বাড়িতে হঠাৎ করে কোনো এক ব্যক্তি এসে দিয়ে গেল। এখন যদি সেই ব্যক্তি নির্লোভ হন, তিনি কখনোই ওই বস্তু দ্বারা তার মনে কোনো লোভ উৎপন্ন হবে না, কারণ ওই গবাদি পশু, সোনা দানা ইত্যাদি যদি পাশের রাজ্যের কোনো রাজা পাঠায়, যেটাকে আমরা বলি আজকের দিনে ঘুষ দেওয়া, যে তুমি এগুলি রাখো, এর বিনিময়ে তোমার রাজার ওখানে কী কী চলছে আমাকে জানাও, এইভাবে রাজারা পরীক্ষা করতেন নিজেদের মন্ত্রীদের। মানে শ্রীরাম বলছেন, মানে সেই সময় এই প্রথা ছিল, তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে গবাদি পশু ইত্যাদি, এটি টিকাকার বলছেন, গবাদি পশু, স্বর্ণ, বস্ত্র, অলংকার ইত্যাদি পাঠিয়ে যে তাদের মধ্যে লোভ আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো, পাঠিয়ে দিয়ে দেখা হতো যে তারা লোভী কিনা। তো যদি যাদেরকে এইভাবে পরীক্ষা করা হতো তাদেরকে বলা হচ্ছে উপধা, এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতেন তাদেরকে বলা হতো অতীতান। সসম্মানে যারা উত্তীর্ণ হতো তাদেরকে বলা হয় অতীতান। সো দুটো, একটা হচ্ছে উপধা, একটা হচ্ছে অতীতান। আমরা অনেক পৌরাণিক গল্পে বা ঐতিহাসিক গল্পে অনেক বিভিন্ন জায়গায় এরকম নিদর্শন পাই যে কর্মীকে পরীক্ষা করার জন্য তাদেরকে এরকম ছোট ছোট পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ছোট ছোট টেস্ট যেটাকে বলা হয়। তো সেই তাতে যারা উত্তীর্ণ তাদেরকে করা উচিত। এখানে যিনি এই গীতা রামায়ণের যিনি অর্থ করেছেন বলছেন যারা ছলনা করেন না, অর্থাৎ তারা কোনোভাবেই কোনো লোভ দ্বারা আকৃষ্ট হবেন না। তারা যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই তারা
সন্তুষ্ট, সেই জন্যই তাদের মধ্যে লোভ হবে না। আমরা আগে পড়েছিলাম লোভ কখন হয়, যখন মানুষের মধ্যে সন্তোষ না থাকে। শ্রী শ্রী মা বলছেন সন্তোষের সমান ধন নাই। সন্তোষ যদি থাকে হৃদয়ে, তাহলে তার মধ্যে লোভ আসবে না। আর কি, পিতৃপৈতা মহান সুচিন, রাজার বংশ পরম্পরা বা তার আগের আগের যে সমস্ত রাজারা, তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে ওই মন্ত্রীদেরকে বা কর্মীদেরকে। অর্থাৎ আজকে যিনি মন্ত্রী বা অমাত্য বা আমলা যাকে আমরা বলি, আগের আগের যারা প্রশাসক ছিলেন তাদের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হলে চলবে না। হয়তো তাদের কোনো কাজ ভুল হতে পারে, তাদের কোনো কাজ হয়তো অত উপযোগী নাও হতে পারে, কিন্তু তারা তাদের সময়ের যে চাহিদা ছিল সেই সময় অনুযায়ী, সেই চাহিদা অনুযায়ী করেছেন। সুতরাং পূর্বপুরুষদের, পূর্ব পিতামহদের প্রতি তাদের শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। সুচিন, পবিত্র, অন্তরে বাহিরে পবিত্র, তাদের মধ্যে পবিত্রতা থাকবে। আর কি বলছেন, অপূর্ব কথা বলছেন, শ্রেষ্ঠান শ্রেষ্ঠেষু কচ্চিৎ ত্বম নিয়োজয়সি কর্মসু। শ্রেষ্ঠদের মধ্যেও যারা শ্রেষ্ঠতম, বেস্ট অ্যামং দ্য বেস্ট আমরা ইংরেজিতে বলি কথাটি, যারা বেস্ট অ্যামং দ্য বেস্ট, শ্রেষ্ঠের মধ্যে যারা শ্রেষ্ঠতম, তাদেরকে তুমি মন্ত্রিত্ব পদে নিয়োজিত করছো। তো মানে যদি এই সমস্ত গুণগুলি দেখা হয়, বর্তমান দিনে মানে কেউ মন্ত্রী হতে পারবেন না, কিন্তু তখনকার দিনে এই মেনে চলা হতো। সেই জন্য আজকে যখন আমরা বিশ্বের অন্যান্য দেশের উন্নতি দেখি, আমাদের দেশও উন্নতি করছে, এমন নয় যে আমাদের দেশ উন্নতি করছে না, কিন্তু বহু দেশ আছে সেখানে যে স্বচ্ছতা, প্রশাসনের মধ্যে যে স্বচ্ছতা, প্রশাসক কে হবেন তাকে নির্ণয়ের যে পদ্ধতি, তার মধ্যে যে স্বচ্ছতা, এই গুণগুলি সব তাঁরা পালন করছেন। আমাদের আরও বেশি করে এইগুলি পালন করা উচিত, আমাদের এইগুলো সম্পর্কে আরও অবহিত হওয়া উচিত। এটি একেবারে প্রশাসনের ভিতরের কথা। এইগুলি আমরা সত্যি সত্যি যদি একটু নিজেদের দৃষ্টি প্রসারিত করি, আমি নিজের দেশকে, নিজের রাষ্ট্রকে ছোট না করেই বলছি, ওয়ার্ক এথিক্স বা ওয়ার্ক যে সিস্টেম, কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির দিকে যদি আমরা বিশ্বের অন্যান্য আর অন্তত কয়েকটি দেশের প্রতি যদি আমরা দেখি, সেখানকার মানুষ, সেখানকার যারা দেশ চালাচ্ছেন একেবারে প্রশাসনের উপর থেকে নিচে অবধি, তাদের মধ্যে যে স্বচ্ছতা রয়েছে, যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি, স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আমাদের অতীতে গৌরবময় ভারতবর্ষে এটি ছিল। এমন নয় যে আমরা প্রথম থেকেই যে আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, উন্নতির দিকে বলছি না, কাজ করার এই পদ্ধতি বা কার্যসিদ্ধির যে পদ্ধতি, কৌশলে কার্য করার যে পদ্ধতি, সেইটির ওপর বলছি। কার্য তো করা যায়। স্বামীজি বলছেন একটা মূর্খকেও যদি তুমি ঠিক করে বুঝিয়ে দাও, সে বড় বড় কাজ করতে পারে। হ্যাঁ, যে অত্যন্ত মূর্খ ব্যক্তি, তাকেও যদি তুমি ঠিক করে একটুখানি তার মধ্যে ভাব জাগিয়ে দিতে পারো, সেও বড় বড় কাজ করতে পারে। কিন্তু ছোট ছোট কাজের মধ্যেই মহত্বের প্রকাশ পাওয়া যায়। কোনো কাজ ছোট নয়, কিন্তু কাজের ব্যাপকতা বা বিস্তারের দিক থেকে বলা হচ্ছে, ছোট ছোট কাজ কিভাবে সম্পন্ন হয় তার মধ্যেই কিন্তু চেনা যায় যে তিনি ঠিক ঠিক কর্মী কিনা। সুতরাং এইগুলি ভিতরের ভিতরের ব্যাপার। বাইরে তো আমরা শুধু কার্য দেখতে পাচ্ছি, কিন্তু পিছন থেকে যারা করছেন তারা কিরম হওয়া উচিত, রাজার বা প্রশাসকের কিরম হওয়া উচিত, সেইটি শ্রীরাম এখানে বলছেন। সমগ্র রামায়ণে শ্রীরাম আমাদের জন্য একেবারে সরাসরি বলছেন এরকম জায়গা খুব আমরা কম পাই, কারণ তার জীবনটাই হচ্ছে আমাদের কাছে বেদস্বরূপ, আমাদের কাছে তার জীবনটাই তার বাণী। কিন্তু এই কয়েকটি জায়গায়, এই কচ্চিৎ স্বর্গেতে, আজকে কচ্চিৎ স্বর্গের দুই ভাগ, প্রথম দিনে আমি বলেছিলাম ক্বচিৎ স্বর্গ, ওটা ক্বচিৎ নয়, কচ্চিৎ স্বর্গ। তো কচ্চিৎ স্বর্গের এই দ্বিতীয় ভাগে আজকে আমরা দ্বিতীয় ভাগটা আলোচনা করলাম, এরপরে এখন অনেক আছে। তো ভগবান তিনি যখন অবতার রূপে আসেন, তার নির্দিষ্ট কতগুলি উদ্দেশ্য থাকে। সেই সময়ে ভারতবর্ষের যে অবস্থা এই রামায়ণের যুগে, তখন মানুষের হয়তো এইগুলোর বেশি দরকার ছিল। আজকের দিনেও এটি সমান প্রাসঙ্গিক, কিন্তু তখনকার দিনে এই ব্যবস্থা ছিল আমাদের ভারতবর্ষে, এবং তার কথাই শ্রীরামের মুখে আমরা শুনছি, বাল্মীকির লেখনীতে যা প্রকাশিত হয়েছে। তো আজকে প্রায় 29টা অবধি আমরা গেলাম, 17টা আরও গুণের কথা আলোচনা করলাম, 17টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম।
এরপরে এখনও আছে, এরপরে আবার এরপর থেকে আমরা দেখব যে এগুলি করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।